প্রিয় দর্শক, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, কিছু কঠিন বাস্তবতা আসলে না বললেই নয়। আসলে আমরা তো অনেক কথা বলি, আবার আমরা অনেকে কথাই বলি না। আমাদের দুটোই সমস্যা। আমরা হয়তো কথা বলি প্রাসঙ্গিক না, অথবা কথা বলি না, এই জন্য সেটা আলোচনায় আসে না। রিসেন্টলি বাংলাদেশের যে দুইটি টপিক, সেটি একটি হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি আমরা জানি যে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আছেন। বাট দেখেন, উনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন, বাট মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ওনার নিউজটা খুব বেশি পাচ্ছি না। আর মিডিয়াতে আমরা যদি নিউজ না পাই, তাহলে তার মানে আমাদের কোনোভাবেই নিউজটা জানা সম্ভব না। কারণ আমাদের তো আর ভাই এরকম কিছু নাই যে এভার কেয়ারে আমাদের খুব কাছের মানুষজন থাকে, বা আমাদের অনেক লোকজন আছে ওখানে কাজ করে, এরকম কোনো কিছুই নেই আমাদের। হয়তো বা অনেক চেষ্টার পরে হয়তো কোনো না কোনো একটা লিঙ্ক বেরিয়ে আসবে, হ্যাঁ। বাট জিনিসটা চিন্তা করেন তো, যে ওনাকে নিয়ে কত আলোচনা, কত কিছু, বাট এখন ওনাকে নিয়ে কোনো নিউজ কেউ এক কলম লিখেও না, কারো মুখে ওনার কথাই নেই। এটা থেকে কি বুঝতে পারেন আপনারা, যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেটার পরে যে স্বাধীন দেশের কথা মানুষ চিন্তা করছিল, বা স্বাধীনতা এবং মানুষের নিরাপদ একটা জীবন, সেটা আসলে কতটুকু এনশিওর হয়েছে, সেটা আপনি আমার দ্বিতীয় পয়েন্টটাতে গেলেই বুঝতে পারবেন, যেটা ঘটেছে ওসমান হাদির সাথে। তবে হাদির ঘটাটা আমি পুরোপুরি দেশের যে আইন শৃঙ্খলা এই মুহূর্তে, এটার উপরই তাদেরই দায় বর্তায় যে তাকে প্রপারলি নিরাপত্তা দেয়া। বাট যখন ওনার যে ভিডিওটা আমরা দেখেছি, যেখানে উনি গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে উনি কিন্তু আপনার খুব বেশি মানুষজন ওনার সাথে ছিল না গণসংযোগে। আপনি যে অটো রিক্সাতে উনি যাচ্ছিলেন, কয়েকজন মানুষ ছিলেন। হ্যাঁ, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে মানুষ পুরোপুরি স্বাধীন, ধরেন স্বাধীনই। তারপরও কি ওসমান হাদির কি প্রয়োজন ছিল না যে, যেহেতু সে ঢাকা 8 আসনে নির্বাচন করছেন, তার কিছু লোকজন সাথে থাকা, এটা কি যুক্তিযুক্ত ছিল না? তিনি কয়েকজন মানুষ নিয়ে যাচ্ছেন, যদিও রাষ্ট্রেরই দায়িত্ব নিরাপত্তা দেওয়া, তার মানে নিজেকে একেবারে ছেড়ে দিয়ে একা একা হেঁটে বা 2-3 জন নিয়ে হেঁটে যাওয়াটাও তো নিজের ব্যাপারে নিজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হলেও এটার দিকে খেয়াল রাখা ওনার প্রয়োজন ছিল। এটা হয়তো আপনাদের সাথে আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, বাট আমার কাছে মনে হয়। এখন এখানে দুইটা ব্যাপার আছে, যেখানে আমরা প্রথমে দেখছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার ফিরে আসার অপেক্ষায় কোটি বাঙালি। ওনার নিউজটি পুরোই আমরা এখন আর মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছি না, কোনো সোশ্যাল মিডিয়াতেও নেই। এরপরে আসলো ওসমান হাদির নিউজ। ওসমান হাদির নিউজের ব্যাপারটাও আমরা কিন্তু নিয়মিত ব্রিফিং যেটা শুনছি, আসলে এরপরেও কি কোনো ঘটনা ঘটছে কিনা, বাট খুব বেশি স্পষ্ট না, খুব বেশি স্পষ্ট আমরা কোনো নিউজ পাচ্ছি না। এটা মানুষের আসলে স্বাধীনতা কতটুকু, যে স্বাধীনতার কথা বলছে, আসলে মানুষ কতটুকু স্বাধীনতা পেয়েছে, এটার একটা প্রমাণ যে নিউজগুলোকে স্বাধীনতা কতটুকু দিতে পেরেছে এখন পর্যন্ত। গণমাধ্যম কর্মীরা কি আসলে ঠিকভাবে কাজ করতে পারছে কিনা, এটা একটা বিশাল একটা প্রশ্ন এই মুহূর্তে। কারণ আমরা আসলে কোনো নিউজই প্রপারলি একেবারে যে 100% পাচ্ছি, এটা একেবারে আমরা বলতে পারবো না। এবং এটা একটা গণমাধ্যমের ব্যাপার, এটাও আবার সাধারণ মানুষের যে খুব ফ্রিলি কথা বলতে এই মুহূর্তে পারছে তাও না। সেটা যদি আপনি মনে করেন যে সাধারণ মানুষ কথা বলতে পারছে না, এটা কেমন কথা? অনেক জোরে জোরে মাইক নিয়ে চিৎকার করছে, ঠিক আছে চিৎকার করছে। ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে আপনার অনেক লাউডলি স্লোগান দিয়েছে, সেই ওসমান হাদি আজকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। ভবিষ্যতেও যে যারা আছে তাদের যে নিরাপত্তার ব্যাপারে হুমকি আছে, এটাতে কোনো সন্দেহ নেই। যে কোনো সময় যে কোনোভাবে ওসমান হাদির মতো যদি তাদেরকেও পেয়ে যায়, এরকম কোনো স্কোপ হয়তো খুঁজছে, হয়তো না, আমরা মনে করছি যে এই ধরনের একটা নিরাপত্তার সমস্যায় আছে। এবং বলা হচ্ছে, আমরা তো আসলে প্রপার নিউজ পাচ্ছি না, যে এরকম নিউজও আছে যে তাদের কে অলরেডি টার্গেট করা হয়েছে, এরকম অনেকের নাম অলরেডি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, পরবর্তী থেকে ছবি সহ দেওয়া হচ্ছে। তো এত কিছুর পরেও
এত বড় একটা ঝামেলার পরেও, এত আন্দোলন, এত ঝামেলার পরেও কেন দেশে আইন শৃঙ্খলা এখনও প্রপার হচ্ছে না? এখন এখানে বলতে পারেন যে এর আগের যে টার্মের যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের দোষররা এখনও রয়ে গেছে, অনেক কিছু আপনি বলতে পারেন। বাট কেন আপনারা এখন পর্যন্ত 1 বছর পার হয়ে যাওয়ার পরেও, 1 বছর উপরে চলে গেছে, অলরেডি 24-এর পর 25ও পার হয়ে যাচ্ছে, কেন এখন পর্যন্ত এগুলোতে কোনো ধরনের সংস্কার এবং কেন ঢালাওভাবে কোনো ধরনের চেঞ্জেস আনা হয়নি? এটা একটা বড় ব্যাপার। জানি না, ইন্টারনালি বলে যে অনেক সময় লাগবে, এই কারণে হয়তো অনেক সময় লাগতেই পারে। বাট মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের ভালো থাকার নিরাপত্তা, মানুষের বাক স্বাধীনতা, এগুলোর জন্যই তো শত শত ছাত্ররা তাদের জীবনগুলো বিলিয়ে দিয়েছে। সামনে আরও একটা কথা এই মুহূর্তে বলছে, সামনে যতবারই আরও অনেক হাদি আসবে, অনেক এক হাদি চলে গেলে আরও অনেক হাদি আসবে, এইসব কথাবার্তা না খুবই আমার কাছে অড মনে হয়। যে এক হাদি চলে গেছে আরও অনেক হাদি আসবে, হ্যাঁ, এর মানে কি এই হাদিকে আমাদের মানে চলে গেছে এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই? আমরা কি এটা নিয়ে কিছু বলবো না, করবো না? এক এক হাদি এক এক রকম হবে, সব হাদি এই হাদির মতো হবে এমন কোনো সিউরিটি দেওয়া বলা যাবে না। হাদির বোন যখন সংবাদ সম্মেলনে কথা বলছিল যে হাদি চলে গেলে আরও অনেক হাদি আসবে, তিনি বলছিলেন ডিরেক্টলি যে আমি এটা বিশ্বাস করি না, আমিও এটা বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্যটা ডিফারেন্ট। আজকে যেই হাদি চড়াও কণ্ঠে কথা বলছিল, সেই হাদিকে আমরা হারিয়েছি, যেটা আমাদের জন্য খুবই মানে এত বড় ক্ষতি এই মুহূর্তে আমাদের জন্য, সেটা প্রত্যেকটা সচেতন নাগরিকই বুঝতে পারে। আর যারা টিনের চশমা পরে এখনও বসে আছেন, যারা এখনও ভালো মন্দর বিচার করতে পারেন না, তারা হয়তো কখনোই বুঝতে পারবেন না আসলে তার গুরুত্বটা কি। আমরা আসলে যে খুব রাজনীতির সাথে এটা নিয়ে হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করি, এটা নিয়ে আমরা খুব রিসার্চ করি এমন না। খুব সাধারণ চোখে দেখলেও এটা বোঝা যায় যে একটা মানুষের প্রতি দেশপ্রেমটা কতটুকু আছে। এখন আপনি বলতে পারেন এর পিছনে এই আছে, সেই আছে, টাকা পয়সার খেলা আছে, ওইটা আছে, সেটা আছে। আসলে এত কিছু একটা মানুষ সম্বন্ধে আপনি জানতে পারবেন না। আরে ভাই, আপনার সম্বন্ধে আমি কতটুকু জানি? আপনার ইন্টারনাল সব ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। একটা মানুষ ভালো থাকার একটা পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজ সে যদি ফুলফিল করে, তাকে আপনি আপাত দৃষ্টিতে ভালো বলতেই পারেন। আচ্ছা, এখন আসলে আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছে, ফ্লাইটের যে দুর্ঘটনা, মাইলস্টোনে যে ফ্লাইটের দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু একটা বাবা মা অলরেডি বলেছিল যে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, মোস্ট প্রবলি ঢাকা মেডিকেল কলেজের সামনে সকালে একটা সাংবাদিককে যমুনাতে বা অন্য কোনো টেলিভিশন চ্যানেলে উনি বলেছিল যে আমরা কান্না করতে করতে বলছিল আমরা আর এই দেশে থাকবো না, এই দেশে কারো নিরাপত্তা নেই, এরকম কিছু বলছিল। মানুষের নিরাপত্তা নেই, হ্যাঁ, তার সন্তান চলে গেছে। সেই সন্তানের দোষ কী ছিল? মাইলস্টোনে এতগুলো ছেলেমেয়ের দোষ কী ছিল? এটা আমাদের অসচেতনতা। আবরার চলে গেছে আমাদেরকে ছেড়ে, আবরারের দোষ কী ছিল? আপনি ওদের কথা বাদ দেন, বিশ্বজিতের দোষ কী ছিল যে তাকে চলে যেতে হয়েছে? সে তো একজন হিন্দু ছেলে ছিল, সে বারবার বলছিল আমি হিন্দু, তার কী দোষ ছিল? যদিও সেটা ওই পিরিয়ডের কথা, কিন্তু ওই পিরিয়ডের কথা হলেও আমি কেন বলছি যে আসলে কোনো পরিবর্তন এই পিরিয়ড ওই পিরিয়ড আমরা দেখতেছি না, আসলে দেখতে পাচ্ছি না যে পরিবর্তনগুলো কোন দিকে হচ্ছে। আমাদেরকে একটু দেখান পরিবর্তনটা, আপনার পরিবর্তন দেখান, খালেদা জিয়ার নিউজটা সামনে নিয়ে আসেন, সত্যি কি হচ্ছে খালেদা জিয়ার সাথে আমরা জানতে চাই। আমরা খালেদা জিয়া মতো একজন নেত্রীকে আমাদের ফ্রন্ট লাইনে আমাদের এই রাজনীতিতে দেখতে চাই। আমরা চাই উনি ফিরে আসুক, আমাদেরকে নেতৃত্ব দেখ, বাট আমরা ওনার কোনো নিউজ পাচ্ছি না, এটা একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে হাদির যে এত সিসিটিভি ফুটেজ, আরে সিসিটিভি ফুটেজ নাকি আইনশৃঙ্খলা বাহিনী হাদির লোকদের কাছ থেকে খুঁজতেছে, বলতেছে যে সিসিটিভি ফুটেজগুলো দেওয়ার জন্য ফোন দিচ্ছে বারবার। একটা সংবাদ সম্মেলনে হাদির যে দলের লোকজন, তারা পরিবারের লোকজন, তারা এটা বলছে। কেন ভাই? আপনার দোকানের আশেপাশে থেকে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার সিসিটিভি ফুটেজ দিয়ে মানুষ ভিডিও রিলস বানাচ্ছে, আপনারা ওখানে দেখেন না? আপনাদের একটু লজ্জা লাগে না যে আপনাদের কোনো ধরনের ফুটেজ আপনারা কালেক্ট করতে পারেন না? আপনারা সাধারণ মানুষের কাছ থেকে ফুটেজ চান, ভালো কথা ভাই, আশেপাশের লোকজনের কাছ থেকে চান। এখন যে পরিস্থিতি যাচ্ছে, ওনারা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, ওনাদের কাছে বারবার ফোন দিয়ে আপনারা সিসিটিভি ফুটেজ চাচ্ছেন, প্রমাণ চাচ্ছেন, যদিও এগুলো অলরেডি হয়তো তদন্ত হয়ে গেছে। তারপরে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ভবিষ্যতের কথা বলার জন্য। আপনি সিসিটিভি সরকারিভাবে আপনার সিসিটিভি ক্যামেরা লাগান,
ঢাকা কাভার করতে কি খুব বেশি সমস্যা হয়ে যায় সিসিটিভি ফুটেজে? আপনি সরকারি বিল্ডিংগুলো কোনায় কোনায় লাগান, তারপর যেখানে সরকারি বিল্ডিং নাই ওখানে বেসরকারি কোথাও জায়গায় কোনো পিলার দিয়ে, কোনো পিলারের উপর, আমার মনে হয় না খুব বেশি কঠিন এটা। অন্তত একটা দেশের অন্তত রাজধানীতে সিসিটিভি ফুটেজগুলো নিশ্চিত করা তো যায়, যেখানে সব কিছু ঘটনাগুলো ঘটে। আপনারা আরেকজনের কাছে ভিক্ষা চান, লজ্জা লাগে না আপনাদের? লজ্জা থাকা উচিত ন্যূনতম। আমরা পরিশেষে আমরা বলতে চাই যে আমরা আসলে রাজনীতি বুঝি না, রাজনীতি মারপ্যাচ বোঝার মতো আমাদের ইচ্ছাও নাই, আমরা চাইও না রাজনীতিতে। রাজনীতি একমাত্র দেশটাকে নিয়ন্ত্রণ করে, রাজনীতি দেশটাকে নিয়ন্ত্রণ করে, এর মধ্যে কোনো ভুল নেই। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সব সেক্টরে আপনার রাজনীতি দিয়েই কাজ চলে, রাজনীতি নেতারাই অর্ডার করে, ঠিক আছে? রাজনীতিটা করা উচিত, ইয়াংরা আসা উচিত, কিন্তু সেখানে আপনাদের যে রাজনীতি ইয়াংরা আসবে, ভালো মানুষ আসবে, সেটার পরিস্থিতিটা সৃষ্টি করেন ভাই। না হলে আজকে একটা কথা বলে দিচ্ছি যে আগামী 5-6 বছর 10 বছরে এই দেশে আর আপনি কোনো ট্যালেন্ট খুঁজে পাবেন না। দেখবেন ওই ট্যালেন্টগুলো আমেরিকা, ইউরোপের এমন এমন পোস্টে চলে গেছে, তারা কখনো বাঙালি পরিচয়ও দিবে না, কারণ আপনার সুযোগ করে দিচ্ছেন না। এত বড় সুযোগ পাওয়ার পরও সুযোগ হচ্ছে না কেন জানি? সব কিছু মানে এত ধীর গতিতে চলছে, যেটা আসলে মানুষের না বিশ্বাস হয়ে যাচ্ছে, যেটা মানুষ অনবরত কষ্ট পাচ্ছে। আল্লাহর কাছে তো আপনাদেরও জবাব দিতে হবে। পরিশেষে বলবো যে বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখুন, বাক স্বাধীনতা দিন, গণমাধ্যমকে সব কিছু ওপেন করে দিন 100%, গণমাধ্যমকে প্রপারলি কাজ করার সুযোগ দিন। এই ছিল আমার আজকের কথাগুলো। আরও অনেক কথা বললে শেষ হবে না, কিন্তু আসলে এত কথা বলে কি হবে, আমরা কথাই বলছি, বাট কাজ কিছুই হচ্ছে না। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।